টানা ৪৮ ঘন্টা ডিউটি করেছিলেন। হিট অ্যান্ড রান মামলায় সওয়াল অভিযুক্ত জুনিয়র ডক্টরের আইনজীবী। রাজ্য সরকার কলপাড়ের মাসুদের মতো ঝগড়া করছে, ইউজিসির খসড়া নিয়ে বিরোধিতা করায় সুকান্তর সুর সপ্তমে। পদ্মে পদ্ম মেলে বিরোধীদের কাটায় বিদ্ধ কার্তিক মহারাজ। আর দেরি নয়, এবার অবসরের সঙ্গে সঙ্গেই ৫ লক্ষ ঢুকবে অ্যাকাউন্টে, বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের। তিলোত্তমা কাণ্ডের জের, স্বাস্থ্যকেন্দ্রে নতুন সংগঠন করছে তৃণমূল, নেতৃত্বে শশী। নেতাজিকে অপমান, বিরোধী দলনেতা রাহুলের বিরুদ্ধে দায়ের এফআইআর। বছরের শুরুতেই বাংলায় ফের ট্রেন দুর্ঘটনা, হাওড়ায় লাইনচ্যুত তিরুপতি এক্সপ্রেস। পদ্মশ্রী কার্তিক জঙ্গি, তৃণমূলের ২ হুমায়ুনের ২ সুর। সাইফার হামলাকারীদের কাছ থেকে শেষমেশ ফাঁস শিলিগুড়ির মেয়ের নাম, কলকাতায় এলো মুম্বইয়ের পুলিশ। আলু থলো বেশে মিঠুনের মুখে সংবিধান। বিবেকের দিল্লি ফাইলসে কিভাবে বাংলার যোগ, দেখুন টিজার। বাংলাদেশের দেওয়া টার্গেট ৪৩ বলেই পূরণ, বিশ্বকাপে ভারত অপরাজিত। আসছে বিস্তারিত আলোচনায়। জুনিয়র ডাক্তারদের কখনো টানা ২৪ ঘন্টা কাজ করতে হয়, কখনো বা তার চেয়েও বেশি হাসপাতালে থাকতে হয়। আরজিকর কাণ্ডের পর এই নিয়ে চাপানত তৈরি হয়েছিল। এবার বিটি রোডে হিট অ্যান্ড রান মামলায় অভিযুক্ত জুনিয়র ডাক্তারের জামিনের পক্ষে সওয়াল করতে গিয়ে সেই যুক্তি তুলে ধরলেন তার আইনজীবীরা। ধৃত জুনিয়র ডাক্তার দেবজিৎ বিশ্বাসের আইনজীবীরা বলেন, একটানা ৪৮ ঘন্টা কাজ করার পর বাড়ি ফিরছিলেন তার মক্কেল। ক্লান্তিতে অনিচ্ছাকৃতভাবে দুর্ঘটনাটি ঘটেছিল গতকাল। বিটি রোডে শ্যামবাজার থেকে সিথিমোড়ে যাওয়ার লেনে একটি ভ্যানে ধাক্কা মারে একটি প্রাইভেট গাড়ি। দুর্ঘটনায় ভ্যান চালক জগদীশের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, দুর্ঘটনার পর চালক গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন। সেই সময় দাঁড়িয়ে থাকা অপর একটি গাড়িতে ধাক্কা মারে। আশেপাশে জটলা হয়ে যাওয়ায় আর গাড়ি নিয়ে পালাতে পারেননি অভিযুক্ত জুনিয়র ডাক্তার, গাড়ি রেখেই পালান তিনি। গতকাল রাত ৯টা নাগাদ অভিযুক্ত জুনিয়র ডাক্তার দেবজিৎ বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ। রবিবার তাকে শিয়ালদহ আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলায় অভিযোগ দায়ের হয়, যা জামিনযোগ্য অপরাধ। অভিযুক্তের আইনজীবী বিনয় শাহ বলেন, তার মক্কেল আরজি করে জুনিয়র ডাক্তার টানা ৪৮ ঘন্টা ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন। ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে এসেছিল, তার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছিল। জামিনযোগ্য অপরাধ হওয়ায় তার জামিনের আবেদন জানান। ১,০০০ টাকার বন্ডে জামিন দেয় শিয়ালদহ আদালত। এদিন অভিযুক্তের পরিবার টানা ৪৮ ঘন্টা ডিউটি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। আসছি পরবর্তী খবরে। জাতীয় শিক্ষানীতি পর্বের পর আবারও শিক্ষাকেন্দ্রের রাজ্য কেন্দ্র সংঘাত। এবার প্রেক্ষাপট ইউজিসির একটি খসড়া নিয়ে। চলতি বছরের শুরুতেই ইউজিসির তরফে একটি খসড়া প্রকাশ করা হয়েছিল। সমস্ত স্টেক হোল্ডারদের কাছ থেকে সেই বিষয়ে মতামত চেয়েছিল ইউজিসি। সেই খসড়া খতিয়ে দেখে মতামত জানানোর জন্য ১২ সদস্যের কমিটি তৈরি করে রাজ্য। প্রাথমিক পর্যায়ে বেশ কয়েকটি মিটিংও করেন কমিটির সদস্যরা। কেবল মিটিংই নয়, ভার্চুয়ালি একে অপরের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। ৩১শে জানুয়ারির মধ্যে এই খসড়া নিয়ে চূড়ান্ত রিপোর্ট জমা করার কথা, আর সেখানেই দ্বন্দ্ব। প্রাথমিকভাবে জানা গিয়েছে বেশ কিছু বিষয়ে আপত্তি রয়েছে রাজ্যে তৈরি করা কমিটির সদস্যদের। কিন্তু কোন কোন বিষয়ে আপত্তি সেগুলো স্পষ্ট নয়। আগামী বুধবার ফের বৈঠক, সেখানে যে বিষয়গুলো নিয়ে আপত্তি তা নিয়েই আলোচনা হবে বলে সূত্রের খবর। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, রাজ্য সরকারের আপত্তি থাকলে কমিটির মাধ্যমে জানাক না কোথায় আপত্তি, তারপর ইউজিসি সেটা নিয়ে সিদ্ধান্ত নেবে। ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার পরও যদি রাজ্য না মানে, তাহলে ইউজিসির কাছ থেকে আর্থিক সাহায্য আশা করবেন না। পুরোটাই রাজনৈতিক স্বার্থে আপত্তি। রাজ্য সরকার তো কলপাড়ের মাসিদের মতো ঝগড়া করছে। আসছি পরবর্তী খবরে। পদ্ম যেমন আছে, কাঁটাও তেমন আছে। হঠাৎ কেন এই কথা? কার্তিক মহারাজ। গত বছর তার বিরুদ্ধে তোপ দেখেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে আবার জঙ্গি বলে কটাক্ষ করেছেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তা নিয়ে চাপানোতে শেষ হওয়ার আগেই সেই কার্তিক মহারাজের হাতে উঠছে পদ্মশ্রী পুরস্কার। আর এই খবর সামনে আসতেই বঙ্গ রাজনীতির আঙিনায় শুরু জোরদার বিতর্ক। খোঁচা দিতে ছাড়ছেন না বিরোধীরা। খোঁচা দিয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। তার দাবি, বিজেপি ক্ষমতার আসার পর থেকে পদ্ম পুরস্কারের রাজনীতিকরণ হচ্ছে। কেন এমনটা বলছেন তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। অধীরের কথায়, ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, কিন্তু এখন গেরুয়া বস্ত্র পরে যদি কেউ মিশনের মানসিকতার বিরোধিতা করেন, তাহলে তার সঙ্গে তো সম্পর্ক থাকতে পারে না। একটা কোনো ব্যক্তির সঙ্গে কোনো সংস্থার বিরুদ্ধে আমাদের অভিযোগ থাকতে পারে না। এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই পদ্ম পুরস্কারের রাজনীতিকরণ হচ্ছে। কাছের লোক পাবে,
যারা আরএসএস বিজেপির ভাবাদর্শে বিশ্বাস করে তাদের জন্য পুরস্কার, সরকারের তোষমত করলে পুরস্কার, বাকিদের জন্য তিরস্কার। তাই গুরুত্বই থাকছে না পদ্ম পুরস্কারের। আসছি পরবর্তী খবরে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করল অখিল ভারতীয় হিন্দু মহাসভা। এদিন ভবানীপুর থানায় গিয়ে কংগ্রেস সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন ওই হিন্দুত্ববাদী সংগঠনের রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী। নেতাজির বিরুদ্ধে অপমানজনক কথা বলার অভিযোগে কংগ্রেস সাংসদকে কাঠগড়ায় টেনে আনে হিন্দু মহাসভা। নেতাজির জন্মদিনে তাকে নিয়ে বিতর্কিত ও অপমানজনক মন্তব্য করার অভিযোগে দেশের বিরোধী দলনেতার বিরুদ্ধে সরব হয়েছে অখিল ভারতীয় হিন্দু মহাসভা। ইতিমধ্যে কলকাতার ভবানীপুর থানায় রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ। তারপর সেখান থেকে সরাসরি নেতাজি ভবনের সামনে গিয়ে কংগ্রেস সাংসদের বিরুদ্ধে বিক্ষোভ দেখান তারা। হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে দায়ের হয় অভিযোগ। চলে বিক্ষোভ অভিযানও। বিতর্কের সূত্রপাত নেতাজির জন্মদিনে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর করা একটি পোস্ট ঘিরে। বৃহস্পতিবার নেতাজির জন্মদিন উপলক্ষে করা একটি পোস্টে নেতাজির মৃত্যুদিন হিসেবে 18ই আগস্ট 1945 সালকে উল্লেখ করেন তিনি। দাদা সুরে সুর মেলান বোন প্রিয়াঙ্কা গান্ধীও। সেই থেকেই সূত্রপাত বিতর্কের। রাজনীতিকদের দাবি, কারো মৃত্যুদিন স্পষ্টভাবে না জেনে কীভাবেই বা মন্তব্য করতে পারেন রাহুল। বরাবরই নেতাজির মৃত্যুদিন নিয়ে রহস্যের শেষ নেই। কেউ জানে না আসলে কতদিনই বা বেঁচে ছিলেন তিনি, সেটা জেনেও কিভাবে এমন মন্তব্য করেন বিরোধী দলনেতা। আসছি পরবর্তী খবরে। অঙ্কটা বেড়ে আগেই 3 লক্ষ থেকে 5 লক্ষ হয়েছে, কিন্তু তা পেতে যাতে দেরি না হয় তার জন্য কাজ শুরু হয়ে গেল। ক্যাজুয়াল, চুক্তিভিত্তিক এবং দৈনিক ভাতার কর্মীদের জন্য ফের বড় উদ্যোগ রাজ্যের। এককালীন আর্থিক অনুদান সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য উদ্যোগী হল রাজ্যের অর্থ দফতর। ইতিমধ্যে অর্থ দফতরের তরফে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতেই সব দফতর এবং জেলা প্রশাসনকে জানানো হয়েছে এবার থেকে ডিরেক্টরেট ও তার সমতুল্য সংস্থাগুলি HRMS এর মাধ্যমে টার্মিনাল বেনিফিট পেতে অনলাইনে আবেদন করা যাবে। গোটা প্রক্রিয়া যাতে বিলম্ব না হয় তাও দেখা হচ্ছে। এবার থেকে ডিরেক্টরেটের অধীনস্থ সংস্থাগুলি ডিরেক্টরের কাছ থেকে অনুমোদন নিলেই চলবে। অর্থ দফতর বা নিজের দপ্তর থেকেও আর অনুমোদন নিতে হবে না। ডিরেক্টর নিজেই এই অনুদান দিতে পারবেন। ফলে অনুদান পেতে আর দেরি হওয়ার কথা নয়। প্রশাসনিক সূত্রে খবর, এই উদ্যোগের ফলে কর্মীরা যেদিন অবসর নেবেন সেদিনই এই অনুদান পেয়ে যাবেন। আসছে পরবর্তী খবরে। বছরের শুরুতেই বাংলায় ফের ট্রেন দুর্ঘটনা। হাওড়ায় লাইনচ্যুত 2টি ট্রেন। ডাউন তিরুপতি এক্সপ্রেসে পিছন থেকে ধাক্কা পার্সেল কারের। হাওড়ার পদ্মপুকুরের কাছে লাইনচ্যুত হয়েছে 2টি ট্রেনই। লাইনের বাইরে বেরিয়ে গিয়েছে 3টি বগি, তবে ট্রেন খালি থাকায় বড়সড় কোনো দুর্ঘটনা ঘটেনি। রেল সূত্রে খবর, সাঁতরাগাছি তিরুপতি এক্সপ্রেস পদ্মপুকুর দিয়ে রেল ইয়ার্ড হয়ে শালিমারের দিকে যাচ্ছিল। এই ট্রেনটি যখন সিগন্যাল না পাওয়ায় লাইনে দাঁড়িয়েছিল, তখন পিছনে সিগন্যাল মিস করে আরও একটি পার্সেল ট্রেন, সেটিই পিছন থেকে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় পার্সেল কারের একটি বগি মুহূর্তেই লাইনচ্যুত হয়ে যায়। অন্যদিকে তিরুপতি এক্সপ্রেসের 2টি বগি ট্র্যাকের বাইরে বেরিয়ে যায়। দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে ছুটে আসেন রেলকর্মীরা। চাঞ্চল্য ছড়ায় আশেপাশের এলাকাতেও। দুর্ঘটনার জেরে দক্ষিণ পূর্ব রেলের এই শাখায় বেশ কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল ব্যাহত হয়। বেশ কিছু স্টেশনে লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার ট্রেনও দাঁড়িয়ে যায়। রেলের উচ্চপদস্থ আধিকারিক থেকে ইঞ্জিনিয়াররাও ঘটনাস্থলে যান। দুর্ঘটনাগ্রস্ত ট্রেন দুটিকে ফের লাইনে তোলার কাজ শুরু হয়েছে।